হ্যালো এভরিওয়ান, দ্য স্টোরি টেলার বিরোচিতের 47তম এপিসোডে সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা এখন যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি বিরোচিত তোমাদের সাথে আর তোমাদের জন্য নিয়ে এলাম আরো একটা ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতার জমজমাট এপিসোড। তার আগে বলি যে আগের 2 সপ্তাহ কিছু অসুবিধার জন্য কোনো ঘটনা নিয়ে আসতে পারিনি, তার জন্য কিন্তু খুবই দুঃখিত। তবে আবারও আজ ফিরে এলাম ব্যাক টু ব্যাক দুটো অলৌকিক ঘটনা, বাস্তব অভিজ্ঞতা নিয়ে। আশা করি এতক্ষণে সবাই হেডফোন নিয়ে রেডি হয়ে বসে পড়েছো আজকের এপিসোডটা শোনার জন্য একটা ভয়াবহ সত্যি ঘটনা উপলব্ধি নিতে। আজ আবারও যখন ব্যাক টু ব্যাক দুটো ঘটনা শোনাবো, তবে চলো আর বেশি দেরি না করে চলে যাই সরাসরি ঘটনায়। আজকে দুটো ঘটনার মধ্যে একটা অদ্ভুত মিল রয়েছে, সেটা এপিসোডটা শুনলে কিন্তু বুঝতে পারবে। আজকের প্রথম ঘটনাটি পাঠিয়েছেন পল্লবী, আর ঘটনাটি ঘটেছিল ওনার মামার সাথে। তবে উনি এটাও বলেছেন যে ঘটনা পাঠানোয় ওনার পারিবারিক কিছু অসুবিধার জন্য উনি ঘটনার স্থানটা বদলে দিয়েছেন। তো যাই হোক, উনি ঘটনাটি যেমন ভাবে পাঠিয়েছেন আমি ঠিক তেমন ভাবে তোমাদেরকে শোনাচ্ছি। সালটা 2016। আমার দাদুনের উল্টোডাঙে একটা দোকান আছে। তো কোনো কারণে দোকানটা 2016 সালে সম্পূর্ণ আগুনে পড়ে গিয়েছিল। ব্যবসায় প্রচুর ক্ষতি হয়েছিল, সঙ্গে অনেক টাকারও। তার দোকানটা তো আমার নতুন করে চালু করতে হবে, না হলে খাওয়া চলবে না। তো তখন আমার দাদুনের এক বন্ধু দাদুনকে বলল যে আমার পরিচিত একটা ওষুধের দোকান আছে, দোকানের মালিক 5-6 মাস আগে মারা গেছে। তো তার পরিবারের লোকেরা বলছে ওষুধের ব্যবসাটা আর করবে না। তো তারা বলেছে দোকানে একটা বড় শোকেস আছে, তো সেটা ওরা কাউকে দিয়ে দেবে। তুমি যদি চাও তাহলে ওটা নিয়ে নিতে পারো, ওটা বিনামূল্যে আছে, তাই তোমাকে আর পয়সা খরচ করে কিছু কিনতে হবে না, তোমার সুবিধেও হবে। শুনে তো দাদুন বেশ খুশি হলো, বললো বাহ বেশ ভালো, তো তাহলে তুমি এক কাজ করো, আমাকে শোকেসটা এনে দাও, আমি কিছু মালপত্র রেখে তাহলে বিক্রি করতে পারবো। দোকানটা আমার দাদুন আর মামু দুজনে একসাথেই দেখাশোনা করে। 2-3 দিনের মধ্যে দাদুনের বন্ধুটা শোকেসটা দিয়ে গেল। দাদুন আর মামু শোকেসটাকে দোকানের মধ্যে রেখে দিয়ে রাত্রিবেলা দোকান বন্ধ করে দাদুন আর মামু বাড়িতে এসেছে। যেহেতু ব্যবসায়ী পরিবার, তাই ওদের খেতে খেতে একটু রাত হয়, তাই 12টা 12:30টার মধ্যে খেয়ে ওরা শুয়ে পড়ল। আমার দাদুন আর দিদুন একটা ঘরে শুয়ে, আর মামুর ঘরে শুয়েছে। রাত তখন 2টো কি 2:30টা হবে। মামু ঠিক ঘুমটা আসবো করছে, এমন সময় কেউ যেন আমার মামুকে বলছে, এই তোর দোকানে যা, গিয়ে গলায় দড়ি দে। এই তোর দোকানে যা, গিয়ে গলায় দড়ি দে। কিরে, দোকানে যা, গিয়ে গলায় দড়ি দে। পরপর 3বার কথাটা কেউ যেন মামুর কানের কাছে বলল। শুনে মামু প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে আমার দিদুনকে ডাকছে। তো দিদুনও আমার আওয়াজ শুনে তাড়াতাড়ি ছুটে এসে মামুর ঘরের লাইটটা জ্বালালো। দেখছে মামু প্রচন্ড ভয় পেয়ে গেছে, আর ততক্ষণে দাদুনও চলে এসেছে। তো দাদুন আর দিদুন মামুকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে। তখন মামু বলল যে আমি স্পষ্ট শুনেছি কেউ যেন আমাকে বলছে আমাদের দোকানে কি আমাকে গলায় দড়ি দিতে। শুনে আমার দাদুন দিদুন এবং মামু সেই রাতটা খুব দুশ্চিন্তায় কাটালো। ভাবলো ওরা 3 জনে যে কেন এরকম হচ্ছে, কোনোদিন তো এরকম হয় না, ব্যাপারটা কি। সকাল হতে আমার মাসিকে সাথে সাথে ফোন করলো মামু।
আমার মাসি কেষ্টপুরে থাকে, আমার মাসি জ্যোতিষী। মাসিকে সম্পূর্ণ ঘটনা বলাতে মাসি বলল যে উল্টোপাল্টা নিশ্চয়ই কিছু খেয়েছিস, তাই স্বপ্ন দেখেছি। তো মামু বলল না, একদম সত্যি, নিজের কানে শুনেছি। মাসি আবার বলল যে কাল তুই কোনো কবরখানা বা শ্মশানে গিয়েছিলি? তো মামু বলল না, কোথাও যায়নি। তো মাসি বলল তোকে তাহলে দোকানে গিয়ে গলায় দড়ি দেবার কথা কেন বলবে, আর দোকান নেই বা কেন? দেখ, দোকানে কিছু একটা প্রবলেম আছে, একটু ভেবে চিনতে বল। তখন মামু বলল যে তোদের পাড়ায় একটা ওষুধের দোকান আছে না, যেটা 6 মাস ধরে বন্ধ, সেই দোকানের শোকেসটা আমার দোকানে কাল নিয়ে এসেছি। এছাড়া তো আর তো কিছু হয়নি। শুনে মাসি প্রচন্ড ভয় পেয়ে বলল, কি বলছিস ভাই তুই? ওই দোকানের মালিক আমাদের পাড়াতেই থাকতো। ভাদ্র মাসের কোনো এক শনিবার ভর দুপুর বেলায় ওই লোকটা দোকানে গিয়ে দোকানের শাটারটা নামিয়ে ওই শোকেসটার উপরেই গলায় দড়ি দিয়েছিল। আর ওদের দোকানে ওই একটাই শোকেস ছিল। তুই তো আমাকে একবার জিজ্ঞাসা করতে পারতিস। মামি বলল যে আমি তো কিছুই জানি না। মাসি বলল তুই দোকান থেকে শোকেসটা এখনই বিদায় কর, না হলে ভয়ানক বিপদ হতে পারে। সঙ্গে সঙ্গে মামুর দোকানে গিয়ে শোকেসটা বাইরে বের করে দেয়। আর মিউনিসিপ্যালিটির থেকে যারা ময়লা নিতে আসে তারা শোকেসটাকে টুকরো টুকরো করে ভেঙে ময়লার গাড়িতে নিয়ে চলে যায়। এরপর আমার মাসি মামুকে একটা হনুমানজির কবচ দিয়েছিল, যেটা মামু সব সময় গলায় পড়ে থাকে। দাদুনার মামু এরপর ভালো করে দোকানটাকে রং করে দোকানে পুজো করে দোকানটা আবার নতুন করে চালু করে। এই ছিল আজকের প্রথম ঘটনা। কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। এবার আসি দ্বিতীয় ঘটনায়। আমাদের প্রত্যেকের জীবনে প্রতিদিনই কিছু না কিছু ঘটে, যা কখনো আমরা মনে রাখি, কখনো আবার হেসে উড়িয়ে দিই। তবে যারা এই প্যারানর্মাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যায় তাদের হেসে ওড়ানো তো দূরের কথা, সেটা সারা জীবনের একটা ভয়ঙ্কর তম স্মৃতি হয়ে কেঁদে থাকে। আর রকমই এই দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন অর্পিতা ভদ্র কর্মকার। তবে প্রতিবার চ্যানেল ডিসক্লাইমার হিসাবে যেটা বলি যে দ্য স্টোরি টেলার বিরোধীতে যে ঘটনাগুলো শোনানো হয় তার সত্য মিথ্যা কিন্তু যাচাই করা হয় না, বা শ্রোতাদেরও বাধ্য করে না যে তাকে বিশ্বাস করতেই হবে। বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ শ্রোতার ব্যক্তিগত। যদিও বিশ্বাস অবিশ্বাস শ্রোতার ব্যক্তিগত, তবুও এখানে কিন্তু কোনো গল্প নয়, অলৌকিক ঘটনার বাস্তব অভিজ্ঞতাই শোনানো হয়। হাই বিরজিৎদা, আজকে যে ঘটনাটা শেয়ার করছি সেটা আমার নিজের সাথে ঘটেছিল। ঘটনাটির শুরু 2016 সালের 19 মে, বৃহস্পতিবার। আমি ঘুমাচ্ছিলাম। আগের দিন রাতে বন্ধুদের সাথে নিজের জন্মদিন পালন করে মনটা বেশ খুশি খুশি। হঠাৎ ফোনের আওয়াজে আমার ঘুমের ব্যাঘাত ঘটে। চোখটা আবছা খুলে দেখি একটা আননোন নাম্বার। একটু বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করতেই আমার ছোট কাকার গলার স্বর পেলাম। বলল, সৌমিত্র গলায় দড়ি দিয়েছে, তোরা যত তাড়াতাড়ি পারিস চলে আয়। এইটুকু বলেই ফোনটা কেটে দিল। সৌমিত্র আমার মেজ কাকার ছেলে, গ্রামে থাকতো, আমার থেকে 6 মাসের ছোট ছিল। কাকা ফোনটা কেটে দেওয়ার পর আমি বুঝতে পারছিলাম যে কি করব, আর মাকেই বাকি বলবো, আর বাবাকেই বাকি বলবো। বাবাও ততক্ষণে অফিসে বেরিয়ে গিয়েছিল। তো প্রথমে বাবাকে ফোন করে বললাম যে কাকাই ফোন করেছিল, বলল ঠাম্মি খুব অসুস্থ, আমাদের এক্ষুনি গ্রামে যেতে হবে, তুমি শিয়ালদা দাঁড়াও, আমি মাকে নিয়ে আসছি। আর মাকেও ঠাম্মি অসুস্থ এটাই জানালাম। গ্রামের বাড়ি যখন পৌঁছালাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে। মা বাবা যখন জানতে পারলো আসল সত্যিটা,
দুজনে একসাথে মাটিতে লুটিয়ে পড়ল। আমিও কাঁদতে ভুলে গেছিলাম। সেদিন রাতে দাহ কাজ শেষ হয়েছিল। শোকের বাড়ি, রাতে দু চোখের পাতা কেউ এক করতে পারেনি। তো পরদিন ভোর হতেই মা বাবাকে নিয়ে চলে এলাম বাড়ি, কারণ আমার কলেজের সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা শুরু হতে আর 3 দশেক বাকি ছিল। তাই আমিও আর থাকতে চাইনি ওই বাড়িতে। সুমিত ছিল আমার এই গ্রামের বাড়ির একমাত্র সঙ্গী। তবে সেদিন থেকে শুরু হলো আমার স্বপ্ন দেখা। সেই দিন রাতে স্বপ্ন দেখলাম ভাই আমাকে ডাকছে। যদিও মাকে কিছু বলিনি, মাঝে যদি মা ভয় পায়। এরপর 3 দিন পর মা বাবা আবারও গ্রামে যায় শ্রাদ্ধ শান্তির কাজে। অপঘাতে মৃত্যু, তাই 3 দিনেই কাজ সারা হয়। শ্রাদ্ধের দিন আমি বাড়িতে একাই থাকি। ভেবেছিলাম কদিন পড়তে পারিনি, আজকে একটু পড়বো। তো সেই মতো নিজের জন্য একটু সেদ্ধ ভাত গ্যাসে বসিয়ে আঁচ কম করে বাথরুমে ঢুকলাম স্নান করতে। তবে স্নান করতে করতে বুঝতে পারি যে জল শেষ। আবার বেরিয়ে আসি পাম্প চালাতে। 1-2 মিনিটের মধ্যে বুঝতে পারি জল ট্যাঙ্কি থেকে উপচে পড়ছে। একটু অবাক হই, জল ছিল যখন তাহলে জল পড়ল না কেন? তখন আর 7-5 না ভেবে বাথরুম থেকে বেরিয়ে ভাত নামাতে গিয়ে দেখি গ্যাসের আঁচ হাই ফ্লেমে বাড়ানো। ভাতের জল শুকিয়ে তলায় জমে গেছে। অথচ আমার স্পষ্ট মনে আছে আমি আঁচ কমিয়ে রেখে গেছিলাম। তো যাই হোক, এরপর ভাতের ব্যবস্থা করে নিজের ঘরে ঢুকলাম। কিন্তু ঘরে ঢুকেই আমার হঠাৎ ইচ্ছে হলো আমি গলায় দড়ি দেব। এই মতো একটা ওড়না চেয়ার নিয়ে খাটে উঠলাম। আর ঠিক সেই সময় আমার ফোনটা বেজে উঠল। আমি যেন একটা সম্বিত ফিরে পেলাম। ছুটে গিয়ে ফোনটা ধরলাম, দেখলাম মা ফোন করেছিল। তখন মাকে এই ক্ষণিকের ঘটনা কিন্তু কিছুই বলিনি, চিন্তা করবে বলে। এরপর ফোন রেখে ভাবলাম নিজের কুর্তিগুলো ইস্ত্রি করি। তো ইস্ত্রি করছে আর মনে মনে ভাবছিলাম যে কেন আমি গলায় দড়ি দিতে যাচ্ছিলাম। এমন সময় মনে হলো যে আয়রন মেশিনটা এতটাই ভারী লাগছে যে আমি টেনে সরাতে পারছি না। খুব ভয় পেয়ে গেলাম। এক ছুটে বাড়ির বাইরে চলে যাই, একেবারে বাড়ির বাইরে। ইলেকট্রিক বোর্ডের সুইচ অফ করা হয়নি, তাই কুর্তিটাও পড়ে যায়। আমি বাড়ির বাইরেই বসে থাকি সারাদিন না খেয়ে। মা বাবার ফেরার অপেক্ষা করতে থাকি। ঘরে ঢোকার সাহস হয়নি। আর আমাদের পাড়ায় কেউ কারোর বাড়ি যায় না, তাই আমি একাই বাইরে বসে থাকি। রাতে মা বাবা ফিরলে সবটাই জানাই, কিন্তু মা বাবা কেউ বিশ্বাস করেনি, বলেছিল মনের ভুল। আর সেই দিন রাত থেকে আবার শুরু হলো আমার সাথে নতুন উৎপাত। সেদিন মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। বুঝতে পারলাম যে কেউ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। ছুটে গিয়ে ঘরের লাইট জ্বালালাম, দেখি কেউ কোথাও নেই। সেদিন রাতে মা বাবার ঘরেই ঘুমাই। এরপর পরীক্ষা শুরু হয়ে যায়, আর পরীক্ষা সেই কটা দিন আমি মা বাবার সাথেই ঘুমিয়েছিলাম। পরীক্ষা শেষের পর আবার নিজের ঘরে শুতে গেলাম। ভাবলাম যে এতদিন হয়ে গেছে আর ভয় লাগবে না, কিন্তু মাঝে রাতে ঘুম ভেঙে যায়। আবার রোদে নিঃশ্বাসের শব্দে নিজে নিঃশ্বাস বন্ধ করে শব্দটা শোনার চেষ্টা করলাম। বুঝতে পারলাম যে এটা মনের বললাম। লাইট জ্বালিয়ে শুলাম, কিন্তু সকালে উঠে দেখলাম যে লাইটটা বন্ধ। অতঃপর বাড়িতে বললাম, কিন্তু কেউ বিশ্বাস করতো না। এরপর
টানা 8-9 মাস ধরে আমি রোজ মাঝরাতে শুনতে পেতাম সেই নিঃশ্বাসের শব্দ। তবে বাড়িতেও আর জানাতাম না, কারণ ততদিনে এটা বুঝে গেছিলাম যে ভাইয়ের আত্মা আমাকে মারবে না, যদি না আমি নিজেকে নিজে শেষ করি। পরে আমার দিদির থেকে জানতে পারি ওর এক দেওর আমার মতোই ভয় পেত, আর সেও এক প্যারানরমালিস্ট ডক্টর দেখিয়ে সুস্থ হয়েছে। এরপর 1 বছরের মধ্যে আমার দাদার বিয়ে হয়। তখন আমার মেজ কাকিমা আসে আমাদের বাড়িতে। তো তখন কাকিমার কাছে জানতে পারি যে ওদের পাড়াতেই সৌমিত্র আরেক বন্ধু, ও গলায় দড়ি দিয়েছে মাস খানেক আগে। সত্যি বলতে ততদিনে আমিও আরো কিছু অনুভব করতাম না বা ভয় পেতাম না। তো আমার মনে হলো যেটা যে ভাই এতদিন ধরে ওর সঙ্গী খুঁজছিল, সঙ্গী পেয়ে তবে হয়তো শান্তি পেয়েছে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। ঘটনাটি শেয়ার করেছেন অর্পিতা ভদ্র কর্মকার। আজকে এপিসোডটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এপিসোডটাকে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। প্রতি মঙ্গলবার আর শনিবার ঠিক রাত 11টায় নিয়ে আসবো আরো ভয়ঙ্কর, আরো ভয়াবহ নানা ভৌতিক ঘটনার বাস্তব অভিজ্ঞতা, শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা তোমাদের সাথে ঘটে যাওয়া হোক বা তোমার পরিবার কিংবা তোমার আত্মীয় স্বজন অথবা তোমার বন্ধু বান্ধবের সাথে ঘটা কোনো ভয়ানক ঘটনা পাঠাতে আমার অফিসিয়াল মেল আইডিতে মেল করো mvrgwt@gmail.com, অথবা আমার পার্সোনাল ইমেল আইডিতেও মেল করতে পারো birogwtmondl89@gmail.com। ডেসক্রিপশনেও আমার ইমেল আইডি পেয়ে যাবে। এছাড়া ফেসবুকের অফিসিয়াল পেজে ইনবক্সেও পাঠাতে পারো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।